19তম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল ডাক্তার মনোরঞ্জন ধর, পরিচালক, ডেপুটি প্রাণী সম্পদ দপ্তর, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ স্যার প্রাপ্ত ব্যস্ততার কারণে এই মুহূর্তে উপস্থিত হতে পারছেন না। আশা করি আমাদের পরবর্তী সেশনে স্যার আমাদের সাথে যোগ দেবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুল আলম, জেলা প্রাণী সম্পদ অফিসার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন ডক্টর প্রভাত চন্দ্র সাহা, ডেপুটি চিফ এপিডেমিওলজিস্ট, বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর, ময়মনসিংহ। ডক্টর মোহাম্মদ আবু সাইদ সরকার, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, ভেটেরিনারি অফিসার, জেলা ভেটেরিনারি হাসপাতাল, ময়মনসিংহ। উপস্থিত আছেন ডাক্তার প্রদ্যুৎ রানী দেবনাথ, ভারপ্রাপ্ত উপপরিচালক, অবসরপ্রাপ্ত, বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর, ময়মনসিংহ। উপস্থিত আছেন ডাক্তার ফারদিনা সুলতানা শফি, সিনিয়র ইনস্ট্রাক্টর, আইএসডি, নেত্রকোনা। উপস্থিত আছেন ভিটিআই বিজ্ঞ ফ্যাকাল্টিবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং আজকে যাদের জন্য নিয়ে আয়োজন সেই প্রান্তীয় প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় আমি রওশনা সুবর্ণা, সহকারী অধ্যাপক, ভিটিআই ময়মনসিংহ। আগামীকালের জন্য সে অগ্নি পাঠিয়েছে। আর আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। আর তাদের মতো হয়েও না যারা আল্লাহকে বিস্মিত করে পড়ে। আল্লাহ তাদেরকে আকর্ষিত করেছেন এবং তারাই তো পাপাচারী। জাহান্নামের অধিবাসী এবং জান্নাত অধিবাসী সমান নয়। জান্নাত অধিবাসীরাই সফল হয়। ভূতলে স্বয়ং রূপম পদম সুন্দরাদিশপদম কিমম বন্দেতম পদকমলম শ্রীগুণম সমাপ্তশীর্বম সাত্তদাহ বর্ধনরত্নাত্তানিতম সুদীপম সাদিতম সাত্তশতম পরিদান সহিতম ওম পাঠায় পদিতম ভগবতনাথস্বয়ং দর্শনম উদিতম নরণ মধ্যম ভারতম ওম উদিতম পরিভবশিনী ভগবতী সদস্যাত্মানে অপূর্বম ধামি ভগবতীতে বলদেশিনী ওম কৃষ্ণমোদনতন জয় বন্দরনিল ফলা চলো গ্রহবতী বেন বগড়ি কন্যা বেলা করো ওম অশ্বত্থামতি গণপুরমগলা ধৈর্য জনবর্তিনী সুদিন না করো খণ্ডবের নদী কবর থেকে কেশ হবে ভূমিও দাস করম পুষ্কন মাত্রা
পূর্ণ সর্বদত্ত সাধুজনতন শ্রী গীতার চতুর্থ অধ্যায় শ্লোক নম্বর 38 নহি জ্ঞানম সদৃশম পবিত্রমিহ বিদ্যতে তত স্বয়ং যোগম সিদ্ধি কালেনাত্মীয় বিন্দতে, অর্থাৎ চিন্ময় তত্ত্ব জ্ঞানের মত পবিত্র পদার্থ এই জগতে আর নাই। এই জ্ঞান সমস্ত যোগের ফলশ্রুতি ও ভক্তি চর্চার মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেন তিনি কালক্রমে আত্মার পরম শক্তি লাভ করেন। ওমিয়দস্করণ পরিবর্তন মাত্রাহীন সাহেব পূর্ণ প্রবোধক সর্ব তত্ত্ব সাধুজনতন জয় শ্রীগীতা মহাত্ম প্রারম্ভ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপদা সমগ্রী ব্রহ্মবিদ্যা শ্রীসন্দ মুক্তি গৃহিণী বর্ধমাত্র সীতামিতা ভগবতী নামী বেদত্রয়ী পরাণে যথার্থ জন্মস্ত্রী ও নিত্যা নরণী প্রধান যেন সিদ্ধিগুলো অভিনিতম তথান্ত কর্ম পাঠের সমর্পণ সম্পূর্ণ সময় গঙ্গা স্নান করার লবে অমীয় দোষ করেন পরিবেশের মাত্রা জ্ঞান থাকবো পূর্ণ বৌদ্ধ সর্ব আমাদের সকল প্রাণী সুখী হোক। বক্তব্য দেওয়ার জন্য প্রথমেই ডেকে দিচ্ছি সুজয় মন্ডল ডিএফএ এবং প্রাক্তন ক্যাপ্টেন প্রশাখা। আজকের অনুষ্ঠানে আমার প্রধান অতিথি বিজেপিবৃন্দ এবং আমার শ্রদ্ধা শিক্ষক মন্ডলী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমাদের 1 বছরের বিশারিত করছেন আজ আমাদের 1 বছর মেডিকেল সার্ভিস করতে পারেন শেষ দিন। আমরা আজ থেকে 1 বছর আগে যেদিন আমরা এসেছিলাম এখানে আমাদের প্রত্যেকটি শিক্ষক মন্ডলী আমাদের নিজের মায়ের ছেলের মতো করে আমাদের আগে রেখেছিলেন। আজকের সেই দিন পর্যন্ত আমাকে আগে রেখেছে, আমি তাদের কাছে এর জন্য কৃতজ্ঞ। আর বিশেষ করে আমি প্রত্যেক শিক্ষকের কাছে কৃতজ্ঞ। আমি যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম তারা আমাকে মানসিক এবং ডাক্তারি পরামর্শ বিভিন্ন ভাবে দিয়ে আমাকে মানসিকভাবে চাঙ্গা করে তুলেছে। এর জন্য আমি আজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আজকে আমাদের বিদায়ের দিন, আমি আর বেশি কিছু বলবো না। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর স্যারদের কাছে আমরা দোয়া চাচ্ছি যাতে আমরা পরবর্তী ভাবে ভালো মতো কাজ করতে পারি, সেই দোয়াটা আমাদের করবে। ধন্যবাদ সবাইকে। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দ, আমার আক্রান্ত শিক্ষকবৃন্দ এবং আমার সহকর্মী যারা আছেন সর্বোপরি আজ 13ই মার্চ 2022 সাল, ঠিক 1 বছর আগে 2021 সালে আমরা এখানে জয়েন করেছিলাম। তো আমরা এখানে আমি প্রথম বলছি আমি বিজ্ঞান মানুষ চিনি না, করতে পেরে আমি গৌরব করি এবং আমি নিজেকে সম্মানিত বোধ করি। কারণ আমরা এখানে থাকার পরে আমাদের মনে হয়েছে যে আমাদের গঠন কলাটা অনেক বেশি বাড়িয়ে আমরা শিখতে পারছি। আর আমাদের যথেষ্ট আন্তরিক এবং আন্তরিকতা সুন্দরভাবে পাঠদান করেছে এবং সবার আগে আমি এখান থেকে শিখছি ওটা হচ্ছে শৃঙ্খলা, কিভাবে সুন্দরভাবে শৃঙ্খল থাকা যায়। এটা আমি আরো অন্যান্য পড়াশোনা করছি, এত ভালোভাবে আমি পড়া পাই না, কিন্তু এখানে আসার পর আমি এটা পেয়েছি এবং এখানে আসার পর আমি নিজেকে 1 মুহূর্তের জন্য অগ্রগতি করি না। আমাদের স্যাররা আমাদের প্রতি এত জ্ঞান করেছিলেন। তো আজকে আমাদের দিনের দিন, আমি করতে চাই আমি দায়িত্ব পালন করতে গিয়ে সবার সাথে হয়তো বা অনেক সময় সবার সাথে সমাগম দেখতে পারি নাই বা পাচ্ছি, এজন্য আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি যেহেতু দেখি আমার মনে হয় যদি আমার মানে ব্যাপারটা ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এবং সবশেষে আমি সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। রেজাউল করিম, ক্যাপ্টেন প্রশাখাদি। প্রশিক্ষণ কোর্স 19 ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সভাপতি ডক্টর পারভিন সুলতানা, পরিচালক ভারপ্রাপ্ত ভিটিআই ময়মনসিংহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল ডাক্তার মনোরঞ্জন ওয়াহিদুল আলম, জেলা প্রাণী সম্পদ অফিসার ময়মনসিংহ। আরো মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধা স্যার বৃন্দ, আমার সামনে উপস্থিত ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতে
থেকেই বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি শ্রদ্ধেয় পরিচালক স্যারকে, যিনি আজকের এই জাঁকজমক অনুষ্ঠানে কারিগর, এবং আরো বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষক মন্ডলীকে, বিশেষ করে তার নাম না বললেই নয়, আমাদেরকে সার্বক্ষণিকভাবে অনুষ্ঠানটি সুন্দরকে সাজানোর জন্য সহযোগিতা করেছেন শ্রদ্ধেয় স্যার ডক্টর জুলিয়া খাতুন চিত্রা স্যার, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান স্যার সহ বাকি স্যাররা, তারা আমাদেরকে কথায় এবং পরামর্শ দিয়ে আজকের এই ঈদের অনুষ্ঠানটা মঞ্চায়ন করার জন্য সাহায্য করেছেন। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার সহকর্মীদের উপর, তারা রাত থেকে আমাদের অনুষ্ঠানটাকে সুন্দর করে সাজানোর জন্য পরিশ্রম করেছেন, এবং আমার মঞ্চে উপস্থিত থাক তারা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত এবং আলোকিত করেছে। প্রতি জীবন স্থিতিতে মৃত্যু, এই তো সেদিন শুরু করলাম, আজকে ঘুরে যাচ্ছে। মাঝখানে রেখে গেলাম হাজারো স্মৃতি আর ভালো লাগা। দীর্ঘ এই 1 বছর পথ চলায় আমার কথাবার্তায়, আমার ব্যবহারে, আমাদের সামনে যারা আছেন, আমার সামনে যারা আছেন, তাদের সাথে চলছি, কোনো প্রকার ভুলভ্রান্তি হলে দয়া করে আমাকে আমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন। সবচেয়ে বড় ব্যাপার, কারো অবচরে হয়তো কথা বলতে গিয়ে গীবত করে ফেলছি। হয়তো আল্লাহর কাছে আমি আমার বড় পাপগুলো থেকে তোবা করতে পারি, কিন্তু গীবতের পাপটা এই সমাচার আজকে আমার নতুন সময়। স্যারদের সহ আমার সহকর্মীদের প্রতি আমি অনুরোধ করতেছি, আমার কথায়, আমার ব্যবহারে যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি এবং সেটা গীবত হয়ে থাকে, আপনাদের অনুপস্থিত কথা বলতে গিয়ে দয়া করে আমাকে মাফ করে দিবেন। আমরা বাঁচি আশায়, হ্যাঁ, ভরা আশা নিয়ে সামনের দীর্ঘ পথে আমরা পাড়ি জমাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রাণী সম্পদে সত্যিকার অর্থই সম্পদ রূপে রূপান্তরিত হতে পারি। জ্ঞান আরোহণ করে আমরা যেন নিজেদের স্মার্ট কর্মচারী হিসেবে গড়ে তুলতে পারি, সমাজ ও দেশকে আরো বেশি সমৃদ্ধি এনে দিতে পারি। সহকর্মীদের প্রতি একটা অনুরোধ, আমরা নতুন কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছি। অনেকের মনে অনেক উৎকণ্ঠা, অনেক মনের ভিতর প্রশ্ন আছে, কিভাবে কি করবো। আপনারা সময় মেনটেন করবেন, কথা দিয়ে নয়, কাজ দিয়ে স্যারদের মন জয় করবেন, দেখবেন সবকিছু সুন্দর আর সহজ হয়ে গেছে। আর আমার একটা কথা, আসলে আমি আপনাদের দীর্ঘ বেশ 2-3 সেমিস্টার থেকে ক্যাপ্টেন ছিলাম। আমি সুন্দর করে কথা বলতে পারি না, এটা আমার দুর্বলতা। আমি আপনি করে বেশি করে কথা বলতে পারি না, কথা বলতে বলতে তুমি আসে তুই আসে। আর আসলে অনেকে হয়তো বিব্রত করছেন, যারা করে আমার এই ব্যবহারের জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সার্বভৌম আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে হয়তো কোন সময় কোন মেসেজ দিছে, যেটা সময় মতো আপনার আজ 13 মার্চ, দীর্ঘ 1 বছর পূর্বে আজকের এই দিনে অনেক স্বপ্ন নিয়ে আমরা বিদায় এসেছিলাম। সেই স্বপ্ন পূরণে এক ধাপ আজকে আমরা এগিয়ে যাব। দীর্ঘ এই 1 বছর আমাদের অনেক প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে দিয়ে গিয়েছে, তবে প্রাপ্তির তুলনায় বেশি। এই 1 বছরে আমাদের থেকে অনেক শ্রদ্ধাভাজন শিক্ষক বিদায় নিয়ে অন্যান্য জায়গায় চলে গিয়েছে। সবাই একসাথে থাকতে আজকে এইটা অনেক ভালো লাগলো। আজকে আমার খুব মনে হচ্ছে আমাদের প্রাক্তন জনাব ডাক্তার ইসলামিয়া স্যারকে আমি খুবই ভালোবাসতাম। বিশেষ করে তার কর্মজীবনের শেষ কয়েকটা দিনে তার সান্নিধ্য থেকে তার প্রতি ভালো লাগাটা আরো বেড়ে গিয়েছে। বিটিআই প্রত্যেকটা শিক্ষকই আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং ভালোবাসেন। তাদের গাইডেন্স
আমার খুবই ভালো লাগে এবং তাদের যে গাইডেন্স এবং তাদের যে শিক্ষাগত যোগ্যতা এবং তাদের শিক্ষার যে প্রয়াস সে অনুযায়ী আমরা কতটা লিখতে পেরেছি তা আমি জানি না, তবে যেটুকু লিখতে পেরেছি তা আগামী জীবনের জন্য আমাদের হাতে হয়ে থাকে। এখানে আমরা সবাই নিজেদের পরিবার ছেড়ে অনেক দূরের থেকে এসেছি, কিন্তু কখনো পরিবারের অভাব অনুভব করি। প্রতিটি শিক্ষক আমাদেরকে অভিভাবকের ন্যায় আদরে এবং শাসনে আমাদেরকে ভবিষ্যৎ কঠিন জীবনে চলার জন্য গাইড করে গিয়েছে। এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে সকল ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। পিটিআইতে প্রথম যখন আসি তখন খুব খারাপ লাগে, অচেনা জায়গা, অচেনা পরিবেশ, অচেনা লোক, তার উপর এক্সাম এবং অ্যাসাইনমেন্টের একটা প্যারেন্ট ছিল। কিন্তু যতই দিন যেতে লাগলো খারাপ লাগাটা ততই ভালো লাগা রূপান্তরিত হতে লাগলো। আজকে এই পিটিআই থেকে, এই পরিবার ছেড়ে, স্যারদের গাইডেন্স থেকে, কেউ সহকর্মীদের থেকে চলে যাব ভাবতেই মনটা কষ্ট কেটে উঠছে। যেখানেই যায় না কেন পিটিআইয়ের প্রত্যেকটি স্মৃতি, প্রতিটি স্যার, প্রতিটি সহকর্মী এবং প্রতিটি মুহূর্ত মনের মণিকোঠায় চিরসবুজ হয়ে থাকে। একটি পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে কোনো না কোনো কারণে মতবিরোধ, ঝগড়া ঝাঁটি থাকতেই পারে, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা কখনো কমে যায়। দিন শেষে আমরা সবাই একটি পরিবার, আমরা সবাই এর সদস্য। আমাদের এই পারিবারিক বন্ধন যেন আজীবন অটুট থাকে, সকলের কাছে আমার এই প্রত্যাশা। তাই আজকের এই বিদায়ের দিনে আমি সকলের কাছে স্যারদের সহ ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার চলাফেরায়, কথাবার্তায়, আচার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজগুলো আমাকে ক্ষমা করে দেবেন। পরিশেষে বলতে চাই, প্রতিটি বিদায়ী শোকের বেদনা, এই শোককে আমরা শক্তিতে পরিণত করবো। স্যারদের দেয়া এবং স্যারদের থেকে প্রাপ্ত শিক্ষা এবং জ্ঞান আমরা আমাদের কর্মক্ষেত্রে কাজে লাগাবো এবং দেশের প্রাণী সম্পদ উন্নয়নে প্রান্তিক পর্যায়ে কাজ করে যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। আজ 1 বছর মেয়াদী সার্ভিস প্রশিক্ষণ কোর্স 19 ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকল শ্রদ্ধেয় স্যার ও সহকর্মীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি স্যারবৃন্দদের। দীর্ঘ 1 বছর ট্রেনিং সম্পন্ন করার পর আজ আমরা বিদায় লগ্নে এসে পৌঁছেছি। এই বিদায় বেলায় কেমন যেন পিটিআইয়ের প্রতি মায়ার টান অনুভব হচ্ছে, কারণ এই 1 বছরে পিটিআইয়ের মাটি, খেলার মাঠ, ক্লাসরুম, হলরুম, ছাত্রদের প্রতি সৃষ্টি হয়েছে এক অন্যরকম মায়া ও ভালোবাসা। কিন্তু আজ সব মায়া ও ভালোবাসাকে কাটিয়ে আমাদের চলে যেতে হবে নিজ নিজ গন্তব্যে। তবে আমরা যে গন্তব্যেই যাই না কেন, পিটিআই থেকে যে ট্রেনিং গ্রহণ করেছি তার ফিল্ডে সুন্দরভাবে প্রয়োগের মাধ্যমে পিটিআই ময়মনসিংহের সুনাম আরো বাড়াতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পিটিআইয়ের প্রতিটি শ্রদ্ধেয় স্যারদের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আমাদের স্যাররা হাতে কলমে খুব সুন্দরভাবে আমাদের শিক্ষাদান করিয়েছেন। স্যারদের এমন আন্তরিকভাবে প্রশিক্ষণের কারণে আমাদের ফিল্ডে গিয়ে কাজ করার আত্মবিশ্বাস জন্মেছে ভালো লাগে। আমাদের বেশ খুবই সৌভাগ্যবান এই ভেবে যে আমরা এমন কিছু দক্ষ, অভিজ্ঞ, উচ্চশিক্ষিত স্যারদের কাছে থেকে প্রশিক্ষণ নিতে পেরেছি। শ্রদ্ধেয় স্যারদের কাছ থেকে এমন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তরকে, দেশকে ভালো কিছু সফলতা উপহার দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় স্যারদের প্রতি অনুরোধ করব, স্যাররা যেন ভবিষ্যতে এমন ভাবে আমাদের বেঁচের পাশে থাকেন যেভাবে ছিলেন গত 1 বছর। আর আমার সহকর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের 19 ব্যাচ সর্ব ভালো কাজে যেন একত্রবদ্ধ থাকতে পারি। আমাদের মূল মন্ত্র যেন হয় একতাই। শেষে শ্রদ্ধেয় স্যারবিন্দু, সহকর্মী বিন্দুদের প্রতি বিশেষ অনুরোধ রইল, আমার কোনো কথায় বা কাজে কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করে দেওয়া। এখন আমি কবি জসিমউদ্দিনের 2 লাইন কবিতার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।
বিদায় বেলায় বিরহ ব্যথায় আঁখি ওঠে ছোলাছলি, যাবার বেলায় যে অপরে কাদায় তারই মানুষ বল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য ডেকে নিচ্ছি মাসুদ খাতুন বিএফএ। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 বছর মেয়াদী ই সার্ভিস প্রশিক্ষণ কোর্স 19তম ব্যাচে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ উপবিষ্ট সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় অন্যান্য শিক্ষকবৃন্দ, আমার সহকর্মী ভাই বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজ আমাদের 1 বছর মেয়াদী ই সার্ভিসের শেষ দিন, অর্থাৎ বিদায় অনুষ্ঠান। আসলে বিদায় কথাটা এইভাবে বললো, আপনাদের সাথে 1 বছর এখানে ছিলাম, এত সহজে বলতে পারতেছি, কিন্তু বিদায়টা মন থেকে নেওয়া এত সহজ নয়। এখানে অনেক স্মৃতি আছে, আমার সহকর্মীরা অনেকে অনেক কথা বলেছে, তো অল্প করে আমি একটু বলি। আমি আমার স্যারদের ব্যাপারে, আমার দৃষ্টিতে শিক্ষকদের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমাদের শিক্ষকরা সিলেবাসের বাইরে অন্যান্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, খেলাধুলার ব্যাপারে সর্বদাই সবসময় আমাদের সাপোর্ট দিতেন এবং সোচ্চার ছিলেন। স্যাররা ওনাদের স্কিল অনুযায়ী আমাদেরকে যথেষ্ট দক্ষ করে গড়ে তুলেছেন। আমাদের সিলেবাসের পড়া এগুলো আমরা কমপ্লিট করেছি এবং আমরা অত্যন্ত উদ্বুদ্ধ হয়ে আছি এই জ্ঞানগুলো আমরা মাটি প্রয়োগ করার জন্য। কারণ পানি সম্পদের উন্নতির জন্য আমাদের স্যাররা বরাবরই মনে করেন যে ডিসিপ্লিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডিসিপ্লিন ব্যাপারটা আমাদের স্যাররা মেনটেন করেছেন, কারণ স্যাররা বিশ্বাস করেন যে একজন দক্ষ, যোগ্য, ডিসিপ্লিন সেনানিবাহী পারে পানির সম্পদকে আরো বেশি আগায় নিয়ে যেতে। তো এই জন্য স্যারদের প্রতি আমরা যথেষ্ট কৃতজ্ঞ। এছাড়াও স্যাররা ক্লাসে আমাদের থাকে বিভিন্ন মোটিভেশনাল কথা, মানবিক উক্তিগুলো বলতেন, যেগুলো আমাদেরকে ভবিষ্যতে আরো বেশি বিনয়ী এবং বিবেকবান করে তুলবে বলে আমি আশাবাদী। আমাদের কলিগদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। আমরা অল্প সময়ের মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে যদিও আমরা এসেছি, কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা একে অপরের পরিপূরক হয়ে গেছি, একে অপরের আপন হয়ে গেছি। সুতরাং শেষ বেলাতে আমরা এই কথাটাই বলতে চাই, আমরা একসাথে ছিলাম, একসাথে আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে একসাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি। তো আমরা যখন এই ট্রেনিং এ ছিলাম, আমি আরো কিছু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের ক্যাপ্টেনদের, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের অন্যান্য কোচিং স্টাফদের, বিশেষ করে যারা ডাইনিং এ আমাদের খাবার পরিবেশন করেছে, সময় মতো খাবার দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তো ছাত্রের প্রতি বরাবরই কৃতজ্ঞ। তারপর আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা দুইটা সময়ের মাঝামাঝি অবস্থায় আছি। এটা হচ্ছে 1 বছর শেষ করে, 1 বছর প্রশিক্ষণ শেষ করে এখন আমরা ইন সার্ভিসে যাচ্ছি। আসলে বুঝে উঠতে পারতেছি না যে এখনো আমাদের সুখের দিন আসছে কিনা। সুখের দিনটা কিরকম, যে চাকরি করব, পরিবার তাকিয়ে আছে, ইনকাম করব, পরিবারকে সাপোর্ট দিব। এখনো চাকরি ইনকামের সময়টা এখনো আসে নাই। আমরা এতদিন সার্ভিসে ছিলাম, 7 মাস এখানে ছিলাম, 5 মাস বাইরে ছিলাম। 7 মাস এখানে থাকার শুরুর 1 মাস সবাইকে আমরা আসলে বুঝে উঠতে পারি যে কে কেমন, বিভিন্ন জেলা থেকে এসেছে এবং বয়সের কিছু পার্থক্য আছে। কারো বয়স 30 পাস হয়েছে, আবার কারো বয়স দেখা যাচ্ছে 22 বছর। শুরুর 1 মাস আমরা নিজেদের বুঝে উঠতে পারি না এবং আঞ্চলিকতার একটা পার্থক্য আছে। আমরা কেউ আসছি নোয়াখালী থেকে, কেউ ঢাকা থেকে, আবার কেউ উত্তরবঙ্গ থেকে। পরে আমরা ফিল্ড থেকে যখন এসে আবার এখানে ঘুরি, আস্তে আস্তে আমাদের মধ্যে যে জড়তা, আমাদের মধ্যে যে অপরিচিত ভাব, সেটা কেটে ওঠে। অদ্যাবধি গতকালকে পর্যন্ত আমরা হোস্টেলে অনেক আনন্দের সময় কাটিয়েছি। আমরা এখন প্রত্যেকের চিনি, একদম ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আমরা প্রত্যেকের এখন চিনি। আমরা ফিল্ডে গেলেও আমরা এখানে যেভাবে যোগাযোগ মেনটেন করে চলেছি, আমরা ফিল্ডে গেলেও ইনশাল্লাহ সবার সাথে এভাবে যোগাযোগ মেনটেন করে যাব। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের শিক্ষকবৃন্দ আমাদের সাথে এই 7 মাসের আয়োজনে আমাদের সাথে জড়িত ছিল। আমি শুধু একটা ঘটনা বলে
শিক্ষকবৃন্দ আমাদের প্রতি কিরকম আন্তরিক ছিলেন, কিরকম আমাদের প্রতি অভিভাবক সুলভ আচরণ করেছে। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য লিখিতভাবে অনুরোধ করছি ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, ভেটেরিনারি অফিসার, জেলা ভেটেরিনারি হাসপাতাল, ময়মনসিংহ। আসলে আমি ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত বিডিআই আমাকে একটা সুন্দর অনুষ্ঠানে সত্যি আমি হয়তো আমাকে দাওয়াত না দিলে হয়তো আমি এটা মিস করতাম। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি আগে ভাবতে গতানুগতিক আগে ছিল মনে রাখতে ছিল। এখানে আসার পর অনুভব করলাম যে আমাদের এখনকার ছেলেরা কত স্মার্ট এবং তারা উচ্চশিক্ষিত এবং আমাদের সবচেয়ে বেশি অনুভব করেছে। এবং আপনারা এখান থেকে এক বছর বেরিয়ে যাওয়ার পর সার্টিফিকেট দিবেন এবং কর্মক্ষেত্রে যোগদান করছে। এটা আপনাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। অনেকে হয়তো বিনম্রতায় বলতেছে যে আমি আমার একটা চাকরি করলাম, বিশ্বাস করেন বাংলাদেশে পাশ করার পর আমি এরকম একটা চাকরি পাইছি। কিছুক্ষণ আগে আমাদের এক বন্ধু আলাপ করছিলেন ইন্ডিয়াতে এমএলএসএস পদের জন্য জব করে ডিগ্রিধারী সে তার চাকরি হয়েছে কিনা জানি না। ওখানে এরকম ক্রাইসিস, আর আমাদের দেশে তো আমরা অনেকটা ভালো আছি, তাই না? এখানে অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা নিয়ে আসেন, কেউ মনে করতেছেন যে একটা চাকরি পাইছে কোন রকম কাজ করি আর না। অনেকে আছেন মনে করতেছেন যে না আমি কাজ করি, আবার অনেক আরেক ধরনের লোক আছেন যে কিছু কাজ করবেন কিছু বসে থাকবেন। কিন্তু আমি যেটা বলতে চাই আপনাদের সৌভাগ্য এই ডিপার্টমেন্টে কাজ করে আপনারা আনন্দ পাবেন। আমি 100% করি, এখানে আনন্দ পাবেন, এখানে মানুষের সাথে মিশতে পারবেন, এখানে আপনার প্রাণীর সেবা দিতে পারবেন, এখানে মানুষের সেবা দিতে পারবেন এবং আপনার এখানে ইনকামের একটা পথ আছে। আপনি যে ইনকাম করবেন আপনার টাকা আপনার বেতন যেটা পাবেন বেতনে আপনার হাতে পাবেন। আমরা যখন চাকরিতে করছি তখন আমরা বেতনের কথা চিন্তা করি, ওটা আমি এই জমি এবং যে টাকা ইনকাম করতাম মানুষের সেবা দিতাম ওইটা দিয়ে খরচ করার পর আলাদা। এগুলো সবাই এই জন্য এরকম ভাববেন না যে আমি এখানে চাকরি করতেছি কেমন হয় কি হয়, কোনোদিনও ভাববেন নিজেকে ওন করবেন। এবং সামনে একটা কথা মনে রাখবেন, সামনে কিন্তু কঠিন দিন আসবে। আপনি একটু চিন্তা করেন মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে না কমতেছে, একদম জ্যামিতিক হারে বাড়তেছে। আমাদের দেশে কৃষির উপর কিন্তু আপনি নির্ভরশীল এখন একটা কমে আসছে। কৃষির বড় কিন্তু একসময় জমি কিন্তু কমতেছে, জমির পরিমাণ প্রতিদিন কমতেছে, মানুষ বাড়তেছে, তাই না? কিন্তু উৎপাদন কিন্তু আমাদের এই এত আর বাড়বে না। আমরা যে পর্যন্ত পাচ্ছি পরে কিন্তু আর বাড়বে না, একটা সীমিত পর্যায়ে আসবে। লোক সংখ্যা কিন্তু বাড়তেই থাকে, তখন কি হবে? এই দেশের বেকারত্ব বাড়বে, লোক সংখ্যা বেকারত্ব বাড়বে এবং দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে, বেকারত্ব একটা খারাপ পরিস্থিতি এবং একটা মাত্র আমাদের পথ আছে, যেটা হলো লাইফ। আপনি কিছুই না থাকেন, আপনি 2-4টা গাভী পালেন, ছাগল পালেন, হাঁস পালেন, এটা দিয়ে আপনার সব চলে থাকবে। আপনি আপনার জমির দরকার নেই, কৃষি কাজেরও দরকার নেই। আমি এটা বিশ্বাস করি আমার সামনে আমি এই দিন আসবেই, আপনাকে এই লাইফটাকে আসতেই হবে। আপনারা তো আছেন চাকরি করবেন, অন্য যারা আছে তারা আসবেই এবং আপনাকে সে সেবাটা দিতে হবে এবং আপনাকে তারা মূল্যায়ন করবে এবং আপনি সেরকম দাম পাবেন। আমরা যখন চাকরি ঢুকি তখন এত সম্মান ছিল না, আর এখন আমাদেরকে জনগণ অনেক সম্মান। সুতরাং যারা এখন বিনামূল্যে করতেছে তারা এগুলো মনে থেকে মনে রাখবেন না, মনে করবেন যে আমি একটা ভালো চাকরি পেয়েছি, আপনি ভালো কাজ করেন। আর আপনারা এখান থেকে যাওয়ার পর উপজেলা জয়েন করবেন, এখানে আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন। এখানে যারা সিনিয়র আছে সিনিয়রদেরকে সম্মান করবেন। আপনাদের সবচেয়ে জুনিয়র, আপনাদের বেশি যারা যেই হোক সম্মান করবেন। আর
সবার সাথে মিলেমিশে চলতে চেষ্টা করবেন, আর কাজের প্রতি আগ্রহ, তাহলে আপনাদের এখন ভালো করতে পারবেন। আর সবার এখানে যাওয়ার পর সবাই কাজে ঝাঁপিয়ে করবেন, মানুষের মধ্যে উন্নতি করবেন, নিজেদের উন্নতি করবেন, এবং আপনাদের পরিবার পরিজন নিয়ে যারা বিয়ে করছেন তারা পরিবার পরিজন আছে, আর যারা এখনো বিয়ে করেন নাই আশা করি তারা চাকরিতে যোগদান করার পর কোচিং দেওয়ার পর এই কাজটা শেষ করবেন। শেষ করার পর আমরা আপনাদের এই সময় দিবেন নিজেদের মধ্যে কাজে ব্যস্ত থাকবেন, পরিবার পরিজন থাকবেন, পরিবার পরিজন থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই বসে উপপরিচালক জেলা কেন্দ্রিক প্রয়োজন কেন্দ্র ময়মনসিংহ সার্কেল। আরেকটা কথা আমাদের রুল ভাই বলেছেন, উনি কিন্তু সাহিত্যিক মানুষ, যে তোমরা যেখানে চাকরি করবে তাড়াতাড়ি যা বিয়ের কাজটা সেরে ফেলতে। আমি একটা আমার নিশ্চয়তা দিই এবং অতীত অভিজ্ঞতা থেকে, যারা ব্যাচেলার আছো ছেলেই হোক আর মেয়েই হোক, যেখানে প্রথম চাকরি করবে ওখানে বিয়ে হওয়ার সম্ভাবনা 98%। এরকম মানে যারা ব্যাচেলার গিয়েছে সেখানে কাটিয়ে আসা ওই স্টেশন থেকে সরে যাওয়ার বিপদ। আর বর্তমানে যে যুগ করছে এটা তো আরো। আর একটা কথা বলি, চেন অফ কমান্ড। চাকরিতে আসলে অনেকেই এখানে ভালো ছাত্র আছে, আমি জানি, সেটা চেন অফ কমান্ড মানতেই হবে, সেভাবে কাজ করতেই হবে। চেন অফ কমান্ড মানলে দোষে গেছে, আমার সিনিয়রকে সম্মান করার সমস্যা নেই, এখানে সুবিধা আছে। আপনারা সবার সাথে মিলেমিশে কাজ করবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে প্রাপ্তি অপ্রাপ্তি আরেকটা নিশ্চয়তা দেবো, আমি বিয়ে নিশ্চয়তা দিলাম, আরেকটা নিশ্চয়তা হলো আপনারা যাদের সন্তান আছে এবং ভবিষ্যতে হবে, এই সবারই সন্তান ভবিষ্যৎ ভালো মানুষ হবে যদি এই কিভাবে পেতে চান। এটাও আমি বলতেছি অতীত অভিজ্ঞতা থেকে, আমি যে কথা দুটো বললাম অতীত অভিজ্ঞতা। আর আপনাদের সাথে আমাদের দেখা হবে। এক সময় আমরা যখন চাকরি করতে বলতো কতদিন চাকরি হলো, এখন আমাদেরকে দেখতে পেলে বলে কয়েকদিন আছে। আচ্ছা, এই অবস্থা আপনাদের সাথে যতদিন আছে দেখা হবে, চাকরি থেকে গেলেও দেখা হবে মরার আগ পর্যন্ত। তবে আপনাদের পাশে থাকবো সবসময়, সুখে দুঃখে আমরা এক পরিবার, আমরা সবাই একসাথে থাকবো। আমাদের কোনো ভেদাভেদ নেই, আমরা কে কোন প্রশ্নে চাকরি করি এটা বড় কথা। বড় কথা হলো আমরা কোন ডিপার্টমেন্টে চাকরি করি সেটা এটা পোস্ট পদ পদবি আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহ যাকে দান করবে সেই পাবে, যে পাবে না সে পাবে। কাজে এটা নিয়ে কোনো গর্বের কিছু অহংকারের কিছু নেই, কারণ এটা পদ পদবি নিজে কেউ নির্ধারিত করতে পারে, নিজেকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমি চাই শুধু একটি কথা বলবেন যে দেখেন গ্রামে যারা যায় লাইফ স্টকে সবাই কিন্তু ডাক্তার করে, ডাক্তার সবাই, যে আমাদের প্রাণী সম্পদ বিভাগের যেই ফিল্ডে যান তাকে ডাক্তারই করে। আজই এই সেন্সে সবাই আমরা ডাক্তার। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি অনেক মিটিং এ বলি যে আমার একটা ভুলের জন্য যদি একটা গরুর কিডনি নষ্ট হয়, চোখ নষ্ট হয়, মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিন্তু এই সমস্যা পেতে হবে। কাজে এই দিক থেকে সাবধানতা অবলম্বন করা দরকার আছে। তবে পরিশেষে বেশি কথা বলবো না, আপনাদের মঙ্গল কামনা করি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনারা যেন পরিবারের সেবা করতে পারেন, দেশের সেবা করতে পারেন, আমাদের বিভাগের সেবা করতে পারেন, এই দোয়া করেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন যতদিন ডাকে সম্মানের সহিত বেঁচে রাখে এবং আল্লাহ যেন ভালো রাখে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। কিন্তু এখনো আমাদের দেশে মুক্তি অর্জন করতে পারে নাই, অর্থাৎ অর্থনৈতিক মুক্তি, এবং সেই অর্থনৈতিক মুক্তি আপনাদের মাধ্যমে আসবে। কারণ 80% লোক গ্রামে বাস করে এবং 80%-এর 75% লোক এই লাইফস্টাইলের উপর জড়িত, মানে সুতরাং তাদের পেশাকে বেগবান করতে হলে আপনাদের দরকার আছে। সুতরাং এই 75% লোকের অর্থনৈতিক উন্নয়ন না হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না, এবং সেই অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হলে আপনাদের দরকার। সেইভাবে আপনারা কাজ করবেন এবং সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে কাজ করবেন। এবং আমার বন্ধু বলেছেন যে টাকার অভাব হবে না, টাকার অভাব অনেক দিন হয় না, অনেক ডিপার্টমেন্টের টাকার কোনো অভাব নাই, কিন্তু তারা বেআইনি ভাবে চুরি করে অবৈধভাবে টাকা উপার্জন করে। কিন্তু আমাদের বৈধভাবে টাকা উপার্জন করা একটা রাস্তা আছে, অর্থাৎ আপনি পরিশ্রম করে আপনি একটা কৃষককে বা একটা খামারিকে উপদেশ দিয়ে যে আপনি তার কাছ থেকে কিছু টাকা নেন, এটা অন্যায় হবে না, জোর করে দেবেন, ওনারা খুশি হয়ে যা দেবেন দেখবেন তাই আপনার রাখার টাকা হবে না।
আমরা চাকরির প্রায় ফাইনালে চলে আসছি, কিছুদিন নাই চাকরি। আমরা দেখেছি যে আমাদের স্টাফ সহ অফিসারদের ছেলেমেয়েরা এখন কোন পর্যায়ে চাকরি করে। আমি যখন ফেডারেল চাকরি করি তখন এই কালীহাতির এক ড্রেসারের ছেলে ওয়েটের টিচার, তার বাবাকে বলেছিল যে বাবা তুমি কি কর, বাবা বলছে যে আমার এই ডিপার্টমেন্টের টাকা দিয়ে তুই আজকে ওই টিচার হয়েছে, সুতরাং এই চাকরি আমি বাদ দেব। এইরকম অনেক উদাহরণ আছে। তার একটা মাত্র কারণ যে আমরা সৎভাবে পয়সা উপার্জন করি। সুতরাং আমরা সৎ থাকবো এবং সৎভাবে ভালো থাকার এই একটা, আর যে কাজে আমরা করি না কেন সেটা অনুরোধ করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমার শিক্ষা নেই, আমি এই পদে আসলাম কেন, কারণ এই পদ থেকে কিন্তু আবার অফিসার হওয়ার সুযোগ আছে, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এবং ভবিষ্যতে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট ময়মনসিংহ কর্তৃক আয়োজিত 19তম বেসরকারি সার্ভিস প্রশিক্ষণ 1 বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সে সমাপন অনুষ্ঠানে এবং সমাধিকার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, পত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভারপ্রাপ্ত পরিচালক, মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি আমাদের আয়োজন আছেন আপনারা সবাই পরিচিত আমাদের প্রতিমা রানী ডক্টর মহোদয় এবং সামনে উপবিষ্ট আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা অবস্থান। আমি প্রথমে শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য, এই জন্য যে দীর্ঘ 1 বছর প্রশিক্ষণ আপনারা এই সিচুয়েশনের মাঝখানে এখানে কঠিন একটা সময়ের মাঝখানে এখানে প্রশিক্ষণ অংশগ্রহণ করছেন এবং আজকে এই দিন আপনারা সুস্থ অবস্থায় আপনাদের সেই প্রশিক্ষণ সমাপনী শেষ করেছেন। সেই জন্য আমি যে একটি কথা আমার স্পেশালি আমি বলবো সেটি এই কমন কথা তার বলবো যে নীতিকে ফয়সালা করার মালিক যে ধর্মে বিশ্বাস করি সেভাবেই সৃষ্টিকর্তার কাছে। আজকে আপনারা যে অবস্থানে বসে আছেন আপনারা একটু আপনাদের পিছনের দিকে তাকান, আপনাদের স্কুল জীবন, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয়ের জীবন, তারা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করছেন, যে আপনাদের সাথে আরো অনেক মেধাবী বন্ধু বান্ধব ছিল, তারা কিন্তু এই পর্যায়ে আসতে পারে না। আবার আপনাদের সাথে অনেক কম মেধাবী আছে যারা আরো একটা ভালো পর্যায়ে চলে গিয়েছে। আপনারা তুলনা করেন আপনাদের সাথে ভালো বন্ধু বান্ধব ছিল কিন্তু তারা এই জায়গায় আসতে পারে না। আজকে একটা সরকারি কর্মকর্তা হিসেবে কর্মচারী হিসেবে তাদের নাম রাখতে পারে না, কিন্তু আপনারা সেখানে নাম দিতে পারছেন। সেই জন্য আপনারা শুকরিয়া আদায় করবেন যে রিজিকের ফসল আল্লাহ তাআলার কাছে, সেই যেখান থেকে আপনার রিজিকের ফসল করে সেখানে আপনার নির্ধারণ করে গেছে। এখানে হতাশ হওয়ার কোনো কারণই নেই। প্রাণী সম্পদ অধিদপ্তর এমন একটা অধিদপ্তর, সেখানে আপনি চাইলেও বেশি হারাম করতে পারবেন না। আপনার কিছু খাইতে গেলে আপনার পরিশ্রমের বিনিময়ে হারাম খেতে হবে। শুধু কলমের কিছু হারাম খাওয়ার সুযোগ আমাদের নাই, এটা আপনারা গর্ব করতে পারবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা আজকে এখান থেকে চাকরি শিখতে প্রশিক্ষণ শেষের পরে আপনারা মাঠে চলে যাবেন। এটা হলো ঐতিহাসিক মার্চ মাস, স্বাধীনতার মাস। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। 2 লক্ষ মা বোনের সংরক্ষণের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। তাদের দিকে তাকিয়ে হলেও আপনারা এই দেশের মানুষের জন্য কাজ করবেন, যারা আমাদের একটি পূর্ণাঙ্গ স্বাধীন দেশ দিয়েছে। আজকে আমরা উন্নত দেশের কাতার। 2041 সালে যে মিশন বর্তমান সরকারে, সেখানে আপনাদের কঠিন চ্যালেঞ্জ। এই 17 কোটি থেকে 20 কোটি, আমি বলি 20 কোটি মানুষ এখন অঘোষিত, কারণ 2011 সালের যে সেন্সাস সেখান থেকে ছিল 17 কোটি, 16 কোটি প্লাস। এখন 2022 সাল, এই 11 বছরে আমি মনে করি প্রায় 20 কোটি মানুষ আমাদের দেশে। এই 20 কোটি মানুষের বা 2022 সাল 20 কোটি মানুষের প্রাণীজ পুষ্টির চাহিদা আমাদের মাঝখান থেকে পূরণ করতে হবে এবং আমরাই যোগান দিয়ে যাচ্ছি। তার সামনে অগ্রসরী হলেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা যে যেখানে পুষ্টি পান সেখানে নিজেদের যে দায়িত্ব সেটা পালন করবেন। আরেকটা কথা আমি বলবো, আমরা কে কোথায় আছি, কি অবস্থান আছে সেটা বড় কথা না। চাকরিতে একটা নর্থ আপনাদের মানতেই হবে, চেইন অফ কমান্ড। আপনার সিনিয়র আপনার সম্মান না করলে আপনি কিন্তু সিনিয়র হবেন। আজকে আপনি যে কনিষ্ঠ লোক, একদিন পরে কিন্তু আপনি সিনিয়রের কাছে চলে যাবেন, তখন পরের দিনে আরেকজন লোক আসবে। এটা আপনার মাথায় রাখবেন সবসময়।
চাকরিতে এই চেন অফ কমান্ড যদি মেনটেন না করতে পারেন, তাহলে আপনি আপনার নিজের অসম্মানিত করবেন। অবশ্যই আপনার সিনিয়র আপনার সম্মান করতে হবে। কে ইউনিভার্সিটি পাস, কে ডিগ্রি পাস, কে অনার্স পাস, কে এসএসসি পাস, সেটা কোনো ফ্যাক্টর না। সবাই নিজ যোগ্যতায় কিন্তু আজকে এই জায়গায় এসেছে। এক জাত তরুণ মেধাবী কিন্তু আপনারা। আজকের এই অনুষ্ঠানে আসার আগে আমি যখন এখানে আসতেছিলাম, এই সাজানোটা দেখার পরে আমার মনে হলো যে না, প্রাণী সম্পদের সামনের যে আমাদের সৈনিক, তারা আর আগের অবস্থায় নাই। আমরা অনেক পরিবর্তন, আমরা অনেক অগ্রগামী। আপনাদের মাধ্যমে আমাদের এই প্রাণী সম্পদ আরো সমৃদ্ধ হবে, এই দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, সে আশাবাদ ব্যক্ত করি। আর এই 1 বছর প্রশিক্ষণ কোর্সে আপনারা অংশগ্রহণ করেছেন, এখানে অনেক কিছু হবে। প্রি সার্ভিস ট্রেনিং, এটা আপনাদের মানতেই হবে, যেখানে আপনাদের অনেক কিছু শিক্ষা। এখানে শিক্ষকরা চাইলেও আপনাদের অনেক কিছু আপনাদের দাবি দাওয়া পূরণ করতে পারবেন না, কারণ তাদের দায়িত্ববোধ থেকে এবং দায়বদ্ধতা। এখানে যদি আপনাদের সাথ দেওয়া হতো, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সেই জন্য আপনাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। তারপরে আপনারা চ্যালেঞ্জে জয়ী হয়েছে 100%, এটা আরো পজিটিভ। এই জন্য যে আপনারা সামনের যে সৈনিক হিসেবে কাজ করবেন, সেখানে আপনারা কিছু পাবেন। আমরা এই কাজে যারা বসে আছি, আমরা সবাই বিসিএস চাকরিজীবী। আমরা কিন্তু বিসিএস এ কোয়ালিফাই করার পরেই কিন্তু প্রথম দিনই কিন্তু ফাইল সই করা হয়েছে। আমরা কিন্তু জানতাম না কোন কাগজ, কিছু জানতাম। আমাদের ট্রেনিং হয়েছে কিন্তু পরে। কিন্তু আপনারা ভাগ্যবান যে আপনারা চাকরিতে যোগদানের আগে 1 বছর একটা কোর্স কমপ্লিট করতে পারছেন এবং আপনাদের চাকরি সম্পর্কে একটা ধারণা নিয়ে দেখতে পাচ্ছেন, দায়িত্ব সম্পর্কে, কর্তব্য সম্পর্কে। কাজে আপনারা আমাদের জন্য ভালো সার্ভিস দিতে পারবেন প্রথম দিন থেকে, এটা আমার বিশ্বাস। যাই হোক, অনেক কথা বললাম। আপনারা অনেক সীমাবদ্ধতার মাঝখানে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। এই 1 বছরে অনেক পারিবারিক সমস্যা আমি অনেক কিছু শুনলাম। এখানে একজন আমি একটু আগে দেখলাম 7 দিন না কত দিনের একটা বাচ্চা উপরে দেখলাম। এটা তার জীবনে একটা স্মৃতি থাকবে। এটা কষ্ট ছিল, অনেক ত্যাগ ছিল, কিন্তু তারপরেও তার এই একটা স্মৃতি থাকবে যে আমি এই সার্ভিস প্রশিক্ষণে আমি এখান থেকে একজন সন্তান আমার পরিবারের জন্য এখান থেকে নিয়ে গিয়েছি, একজন সদস্য। এরকম অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক পরিবারের অনেকের বাবা অসুস্থ ছিল, স্ত্রী অসুস্থ ছিল, ভাই অসুস্থ ছিল, আপনারা যেতে পারেন না। এগুলোই কিন্তু আপনার একটা ট্রেনিং এর পার্ট না, এটা আপনার সার্ভিসের একটা পার্ট। এখানে আমাদের সামনের কথা যারা আছে, এখানে আমাদের যারা আছে, আমাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটছে। একজনের জীবনে 2-1টা ঘটনা বললে বলবেন যে না, এটা কোনো ব্যাপারই না। এর সাথে অনেক কষ্ট আমাদের সারারা করছে। যাই হোক, এটা আমাদের সার্ভিসের পার্ট। আমরা জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কোন সরকারের কর্মচারী না। যখন যে সরকার আসবে, সেই সরকারের নিয়ন্ত্রণে আমরা এই দেশের মানুষের জন্য কাজ করবো, তাদের নির্দেশিত হয়ে। এটা মাথায় রাখবো। আজকে থেকে আমাদের মনে রাখতে হবে, আমরা ইউনিভার্সিটিতে, কলেজে কখন কি দায়িত্ব পালন করেছি, কে কি রাজনীতি করেছি, সেটা মুখ্য বিষয় নয়। সেটা আপনার আদর্শ আপনার থাকতেই পারে, থাকবে, কিন্তু আপনার মেইন থিম হবে আজকের পর থেকে যে আমরা এই দেশের মানুষের জন্য কাজ করব। তাহলে দেশপ্রেম হবে। আপনি যে দল করেন, সেই দলের প্রতি আপনার প্রীতি আসবে যদি আপনার দেশের মানুষের জন্য কাজ করেন। যাই হোক, অনেক লোক বক্তব্য পাইছে, আমি এত করবো না। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এখান থেকে যে এই দেশের জন্য কাজ করেন, তাহলে মানসিক তৃপ্তি পাবেন। একটা জায়গায় আপনাদের মানসিক তৃপ্তি আসবে। একটা পরিবারের একটা গবাদি প্রাণীর চিকিৎসা দেওয়াতে আপনি ওই পরিবারের সাপোর্ট দিতে পারবেন না। এটা একটা বড় জিনিস। এটা কিন্তু সব ডিপার্টমেন্টের সুযোগ নাই, সব বিভাগের এই সুযোগ নাই। আপনার আমার কি সুযোগ আছে? এই জন্য আপনাদের কাছে বলবো যে আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব, সে দায়িত্ব পালন করে এই দেশের মানুষের বাক্যের চাহিদা পূরণ করার। আরেকটা জিনিস বলি, সাধারণ মানুষের সাথে ব্যবহার, এটা আপনার করতে হবে। এটা মানুষের সাথে ব্যবহার করেন। এখন আপনারা একটু চিন্তা করেন যে আমরা কোথা থেকে উঠে আসি। আমরা সবাই কিন্তু গ্রামের। আপনার বাবা গ্রামের না হলে আপনার দাদা গ্রামের। আপনার বাড়িতে অনেক লোক কৃষক, কাজে ওই কৃষকদের যখন সেবা দিতে যাবেন, নিজের পরিবারের, নিজের বাড়ির কথা মনে করবেন। তাহলে দেখবেন যে আপনার সেবা এবং ব্যবহার দুটাই সহজ হয়ে যাবে। এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আপনারা সুস্বাস্থ্যভাবে এখান থেকে সুন্দরভাবে পরিবারের কাছে ফিরে যান। সেখান থেকে যার যেখানে পোস্টিং হয় সেখানে চাকরিতে যোগদান করেন এবং আমাদের দেশের জন্য কাজ করেন।
আজকের এই আয়োজনে এত সুন্দর আয়োজন করার জন্য আমি বিশেষ করে পার্টিসিপেন্টদের একটু ধন্যবাদ দিই, এত সুন্দর করে তারা মনে হয় তারাই করছে আমাদের সিনিয়র শিক্ষকদের এই দেওয়ার মাধ্যমে এবং আমাদের যারা শিক্ষক ছিল যারা আপনাদের এই আয়োজনের জন্য পরামর্শ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আয়োজকদের বিশেষ করে ধন্যবাদ জানাই যে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে অগ্রিম ভবিষ্যৎ কামনা করে সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। আইএলএসি নেত্রকোনাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছিলাম। এই জন্য আমি আমার পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি 2-4টা কথা বলবো, সেটা হলো যে আমরা কিন্তু আগে ছিলাম ছাত্র, এখন কিন্তু চাকরিজীবী, তাই আমাদের একটি ভিন্নতা থাকতে হবে। আবার প্রতিষ্ঠানের একটা মূল্য আছে। ঢাকা কলেজ থেকে যখন পাশ করা হয় তখন কিন্তু তাকে আলাদা চোখে দেখা হয়, ঠিক সেরকম দুটোই একটা এরকম একটা প্রতিষ্ঠান। এখান থেকে পাশ করে বিভিন্ন প্রশিক্ষণের থেকে যারা ফিল্ডে যাবে তারা যেন একটু আলাদা থাকে। এই জন্য আমাদের যে জ্ঞান অর্জন করা হয়েছে সেটা যেন আমরা ভালোভাবে মাঠে প্রয়োগ করি। এবং এই যে আমাদের প্রশিক্ষণ, এটা কিন্তু অন্য প্রশিক্ষণের থেকে একটু আলাদা। আমরা হয়তো 2টা লেকচার শুনলাম, পরবর্তীতে ভুলে গেলে সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু ভুলে গেলে চলবে না, এটা আজীবন লাগাইতে হবে কাজে। আর আমরা জানি যে তোমরা যারা আসছেন সবাই উচ্চ শিক্ষিত, আমি জানিয়ে দেব। আমি ওই আইএলটিএস নেত্রকোনার অভিজ্ঞতার আগে বলছি। তবে তোমরা যে কাজটা করবা সেটা হলো যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটা সঠিকভাবে পালন করো যতদিন আছে। হয়তো তুমি এর থেকে ভালো পজিশনে চলে গেলে যাবো, আমরা সেরকম করবো, কিন্তু যতদিন থাকবা সাধারণ মানুষের সাথে মিশতে হবে। কারণ আমরা রুট লেভেল মানুষের সাথে কথা বলি, যারা অনেক ভালো ভাষাও বলতে পারে না, তাদের সাথে আমাদের কথা বলতে হয়। এবং তাদের সাথে যদি আমরা মিশি তাহলে তাদের থেকে যে ভালোবাসা পাবো সেটা অন্তরের থেকে পাবো। তো আশা করি তোমরা এই তাদেরকে সেবা করে, প্রাণী সম্পদের সেবা করে তোমরা তোমাদের মান উজ্জ্বল করবে এবং দেশের সেবায় এগিয়ে আসবে। আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, সময় আসে। আমি প্রথমে লিখে নিচ্ছি এবং তোমরা এগিয়ে আসবে, তারপর স্যারদের কাছ থেকে একটা লাভ বক্তব্যে নিয়ে যাবে, ঠিক আছে? প্রথমে দশম স্থান অধিকার করেছ নূরে আলম। করেছে মোহাম্মদ তাজুল ইসলাম। স্থানে আছে সাদিয়া হাসান। মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ শাহিনুর রহমান। অধিকারীকে ডেকে নিচ্ছি মোহাম্মদ রেজাউল করিম।
এসো আফরোজা সিদ্দিকা। একেবারে অন্তিম সময় 1 বছর শোক দুঃখ কত স্মৃতি এই ভিডিআই আমরা পার করেছি। তো এ পর্যায়ে আমি সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তার আগে আমি শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সোহাগ আলম, FAI রোল 78। তার 1 বছরের স্মৃতি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক নির্বাচন হয়ে গিয়েছে আমাদের অনুষ্ঠানটা, এখন সবাই ইন্টারেস্টেড। আমি কথা করে শেয়ার করে দিচ্ছি আমার বক্তব্যটা। আসলে বিটিআইতে যখন আসি তখন মনে হচ্ছিল যে এখানে থাকতে পারবো, কিন্তু কিছু কিছু এমন বন্ধু জোগাড় হয়েছে, এখন মনে হচ্ছে এটা ছাড়াই থাকা আমার পক্ষে খুবই কষ্টকর। যেমন লাইনে গেলে করিয়ার প্রায় বলতে স্যার বসতে পারি, স্যার আগে খেয়ে ফেলছি, কিছু মাইন্ড করে না। তারপর আমার বন্ধু আছে সুশান্ত, ওকে সকালে যদি গালিগালাজ না করি তাহলে মনে আমার ঘুমটাই ভালো হতো না। তারপরে আমার রুমমেট যারা আছে শরীফ ভাই, বাবুল ভাই, এদের সাথে যদি হাস্যরসাত্মক কথা না বলে তাহলে মনে হয় যে দিনটা অনেক খারাপ যায়। আর একটা বড় কথা হলো আমাদের যে প্রশিক্ষণ দিয়েছে এটা আজকে যেমন আমাদের বিজয়ের দিন, কষ্টের দিন, যেমন এটা আনন্দের দিন, এত কঠিন কঠিন আর স্কুলে সব ওয়ার্ড এগুলো মনে হয় জীবনে কখনো পড়েছি। আমার কাছে খুবই কঠিন লাগতো। আমি আলহামদুলিল্লাহ যে এখান থেকে পাশ করতে পেরেছি। আরেকটা ব্যাপার শেয়ার না করলাম, হয় না। এখন আশেপাশে যদি কোনো এনিমাল দেখি আমার মনে হয় যে এটা কোন ডিজিজ হয়েছে, এটা নিশ্চয়ই কোনো ডিজিজ হয়েছে। এটা এই ভ্যাকসিন লাগবে, না হলে এই ভ্যাকসিন লাগবে, না হলে এটা লাগবে, এখন একটা লাগবে। তারপর হলো যে আরেকটা ইসাক সাহেবের ওই র্যাবিসের উপর যখন আমি এইটা শুনি তখন মনে হচ্ছিল যে 2 বছর পর্যন্ত র্যাবিস ভ্যাকসিন করতে পারি। আমাকে গিয়ে বলি আমার বাবা আছে, ওর একটা প্যাট অ্যানিমাল আছে, ওইটা হলো বিড়ালটা কাছে দিয়েছিল। এখন তো সে খুব আমার এখন এবার কেয়ারের ডাক্তারকে দেখালো যে 2 বছর আগে দিয়েছিল, এখন কি করা যায়। এখন র্যাবিস ভ্যাকসিন ডাক্তার, তারপর ওর মনে সন্দেহ যদি থেকে যায়, তারপরে নিজে ওইটা দিয়ে আশ্রয় দিয়ে নিজেই নিয়ে গিয়েছে র্যাবিস ভ্যাকসিন দিয়ে। এই ব্যাপারগুলো আসলে আমার এইখানে থেকে শিখেছে মনে হয়। প্রথম থেকে মনে হচ্ছিল যে চাকরি দাঁড়াতে করতে পারবো না, আমার রিজেন দিয়ে চলে যাবো। মাকে বারবার বলতাম যে মা আমি রিজেন দিয়েই দিব। পরে বলছে না, তো বাবা খুব কষ্ট করতো, দুজনই অসুস্থ, ওনারা আমাদের জন্য দোয়া করবেন। আর স্পেশালি ধন্যবাদ যে আমি যখন অসুস্থ ছিলাম আমার ব্লিডিং হতো, জানেন সবাই, ওইটা সুমি স্যার অনেক ছুটি নিয়েছে, তার কাছে আসলে আমি কৃতজ্ঞ। তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। সকল টিচারের কাছে আসলে কৃতজ্ঞ, সকল টিচারের থেকে অনেক কিছু শিখেছি। আপনাদের কাছে কৃতজ্ঞ, সারা জীবনে কৃতজ্ঞ থাকবো এবং সারা জীবনে আপনাদের স্টুডেন্ট হয়ে থেকে যেতে চাই। আর শেষে একটা কথা বলে যেতে চাই, সেটা হলো যে সবাই আমরা এইখানে বিটিএ আছি, আরো অনেক আমাদের কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান শিক্ষা প্রশিক্ষণ নিয়েছে। এরা কিন্তু সবাই, আমরা কিন্তু কাউকে ডিফারেন্স করে দেখছি না, আমরা কিন্তু সবাই এক। আমরা সবাই একটা কথা মনে রাখবো, একটা পতাকা তলে আমরা আছি, সেটা হলো প্রাণী সম্পদের পতাকা। শেষে একটি কথা বলে, একটি স্যারের সম্পর্কে কথা বলে যাচ্ছি। সবাইকে ভালোবাসি, সব টিচারকে ভালোবাসি, মিডিয়ার সবাইকে ভালোবাসি। তারপর একটা কথা না বললে মনে হয় যে সম্পূর্ণ হচ্ছে না। ফুল তো অনেকই হয়, গোলাপের মতো নয়। স্যার তো অনেকই হয়, মনির স্যারের মতো নয়। আহ্বান জানাচ্ছি প্রশাসনিক শাহ আলম, শাহ আলম। ভূমিষ্ঠ সকল ছাত্রদের প্রতি সম্মান জানিয়ে আমি আমার কথা বলতে চাচ্ছি। এটা হচ্ছে আমার যে দৃষ্টিভঙ্গি এর প্রতি প্রথম থেকে এই পর্যন্ত ছিল। শিক্ষকদের ক্ষেত্রে আমি যে জিনিসটা সবসময় ভাবতাম সেটা হচ্ছে, আমরা দেখছি যে আমাদের মা যারা ছিল, তো সে মায়ের ক্ষেত্রে এরকম দেখা যায় যে সন্তানরা অনেক সময় এরকম হয়েছে যে একটা দুষ্ট ছেলের সাথে গিয়ে ঝগড়া করছে। তো ঝগড়া করার পরে দুষ্ট ছেলেটার সন্তানটাকে মেরে দিচ্ছে বা মারছে, কোনোভাবে আঘাত করছে। তো সন্তানটা কান্না করতে করতে কিন্তু মায়ের কাছে আসে। তো মায়ের কাছে আসার পর ওই মা কি করে, সন্তান কারটা থাপ্পড় মারে। কেন থাপ্পড় মারে? এটা কিন্তু ওর তীব্র ভালোবাসা থেকে থাপ্পড়টা মারে। কেন তুই এইখানে গেছিস, তো যদি আরো বেশি কি ক্ষতি হয়ে যেত। তো মা বাবার কিন্তু আপনারা কিন্তু এরকমই, সেটা কিন্তু সে যদিও তাকে আঘাত করছে, কিন্তু এটা আসলে প্রকৃতপক্ষে তার ভালোবাসারই বহিঃপ্রকাশ। আর সন্তানদের ক্ষেত্রে যেমন আমি বলি, যেমন আমি ছোটবেলায় মনে আছে, আমরা যখন গ্রামের থেকে আমাদের বাড়ির পাশে হচ্ছে নদী আছে একটা, তো নদীতে আমরা সবাই স্নান করতেছিলাম, 30-40 জন সবাই মিলে।
তো প্রত্যেকদিন যাবার আগে মাকে বলেছিলাম মা আজকে যেতে দাও, আমি খুব দ্রুত চলে আসবো। তো কখনোই দ্রুত আসতাম না, মা লাঠি নিয়ে নদীর পাড়ে যাইতো, তারপরে মেরে নিয়ে আসতো। এটা খুবই মিস করি এবং এখন এটা আমরা খুবই মিস করি। এবং প্রতিবারে যাওয়ার সময় মা বলতে কি দ্রুত ফেলে যা, দ্রুত শুকানোর আগে চলে আসবে, ঠিক আছে, এরকম বলতো। তো এটা খুবই মিস করি। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যখন একটা সন্তান জন্ম নেয় এই পৃথিবীর বুকে, তখন সেই সন্তানটা যখন কান্না করে তখন কিন্তু সবাই ভাবে যে এই সন্তানটার ইমিউনিটি সিস্টেম অনেক ভালো। তো যে বাচ্চা কাচ্চারা অনেক বেশি ধরনের হইহুল্লো করে, তো সেই বাচ্চা কাচ্চাদের ইমিউনিটি সিস্টেম ভালো এবং তাদের ব্রেন অনেক ভালো, এটাই কিন্তু সবাই আমরা বিবেচনা করি। তো ধন্যবাদ সবাই। এবং আমার সামনে বসে আছেন আমার টাকা করতে নিয়ে যে এরকম আর কি। কারণ আমার বাবা শুধু বলতো বাড়িতে এসে আমার মার সাথে যে আমার ছেলে যখন লেখাপড়াই করে সে কত টাকা ইনকাম করে, কবে আমি খাই গিয়ে মোটিভ করি, এরকম বলতাম। যখন আমার চাকরিটা হয়েছে তখন আমার বাবা খুব খুশি হয়েছিল যে যাক, এখন আমি বাবারে বলছিলাম যে বাবা আমি আমার যে টাকাটা পাবো এটা আমি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি না, আপনার কাছ থেকে আমি চলবো। তখন বাবা খুব খুশি হয়েছিল যে উনি ওনার যত ফ্রেন্ড সার্কেল সবাই বলছিল যে আমার ছেলে তো চাকরি হয়েছে, সে বলছে যে ওরা কোনো টাকা দিবে না, আমার এখন টাকা পাঠাবে, আমি এইখান থেকে নিয়ে বাজার করবো, এরকম খুবই খুশি হয়েছিল। তো বাবা শেষ যখন অসুস্থ হয়েছিল আমি আসলে পৃথিবীর সাথে কোনো যাবি একদিন, আমি তখন ভাবতে পারি না যে আমার এরকম একটা মুহূর্ত আমি বাবারে এই টাকা আমি খাওয়াতে পারবো না এরকম। তারপর যখন বিগত 25 তারিখের 25শে মার্চ জানুয়ারি 25 তারিখে আমার বাবা মারা গেল। কিন্তু আজকে প্রত্যেকটা বুধবার বৃহস্পতিবার আসতেই ফোন আসতো বাবার ফোন থেকে। আজকে সারাদিন এখন পর্যন্ত আপনার মোবাইলে কোনো ফোন আসে বাড়ি থেকে যে আমি কি কখন শেষ হবে এরকম কিছু ফোন আসে না। যদি আমার জীবিত থাকতো এতক্ষণ 10টা কল দিত আমাকে যে কখন আসবা, তোমার ট্রেনিং শেষ হচ্ছে, তুমি কখন এখন আসতেছো না। উনি শুধু দিন করতো, যেটা আমাদের সৌরভ ভাই উনি ওইখানে কাউন্ট করতে হবে, কারণ ভালো যার কতদিন ট্রেনিং আছে কতদিন শেষ হবে এরকম আমাকে আসলে আজকে একদিকটা আমার খুব ভালো লাগতেছে যে আমি আমার চলে যাবো, কিন্তু সবচেয়ে যে আমার তৃপ্তিটা আমি পাচ্ছি না, যে আমার জীবন দিয়ে অন্ধকার মনে হচ্ছে। কারণ আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম বাবারে। এখন আমার মনে হচ্ছে যে আসলে আমি এই টাকা পয়সা ইনকাম করে আমি কি করবো, কাকে খাওয়াবো। আমার একটা সন্তান আছে, এখন আমার সন্তানের মধ্যে আমার ভালোবাসা এখন জন্মায় না, কারণ আমার বাবার সঙ্গে এখন কেটে উঠতে পারি না। সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যাদের বাবা মা এখন জীবিত আছেন আপনারা বাবা মাকে দেখাশোনা করবেন। বাবা মা জীবিত থাকা অবস্থায় এটা কোনো দিনই এটা আমার সম্ভব না যে বাবা মা কি জিনিস, এটা আপনার যাদের বাবা এখন জীবিত আছে তারা কখনো বুঝবেন না এই জিনিস আসলে বাবা হারানো কি বেদনা, যেদিন হারাবেন সেটা আমাদের এরকম বুঝবেন। আমি যখন ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি বাবার সাথে গেছি, কিন্তু আমি যেহেতু বড় হয়ে গেছি বাবা কখনো বুঝতেই দেন নাই যে আমি বাচ্চা আমি ভয় পাবো না। আমি ইন্টারমিডিয়েট করি বাবা আমার লজ্জা লাগে আরে কি বলে আমি আমার সাথে থাকতাম। উনি আমার তখন কারণ ছিল না, সোলার ছিল না, আমি আর পড়াশোনা করতাম না বা হাত পাকা জামাটা শুনতাম। আমার ওই স্মৃতিগুলো শুধু মনে পড়ে। আসলে আমি এখন এক থাকতে পারি না, যখন আমি একা থাকি তখন আমার এই স্মৃতিগুলো মনে পড়ে। যখন বাড়িতে যাই তখন একদম ভালো লাগে না, তখন বাবার খবর দেখি তখন ঠান্ডা পাই বা এরকম না। এখন বিকেলে আসলে ওই এতগুলো আমার এখন সহকর্মী হয়ে গেছে, ওদের দেখলে আমার খুব ভালো লাগে। ওর সাথে আমি বিকেলবেলায় খেলাধুলা করি, আমার রুমমেট আছে, সবার সাথে উঠি বসে চা খাই। আমার মনে আছে তোমরা যখন মার্চে আসলা, প্রথম দিন আসলা, আমাদের কোনো এক্সপিরিয়েন্স সময় যাচ্ছে না পেয়েছি, প্রথম দিন আসার পর তোমাদের খাওয়ার প্রবলেম ছিল। খুব সম্ভবত আমি ডেকে বলছিলাম যে আপনাকে খাওয়ার ব্যবস্থা করবে। আমি চেষ্টা করছি, বৃষ্টিটা প্রায় থাকার পর অনেক সমস্যা ছিল, অনেক পড়াশোনা কথা বলে অনেক চেষ্টা করছি, তারপর তোমাদের অনেক দাবি দেওয়া ছিল, প্রসাদ করতে চেষ্টা করছি, দাবি না আমি যাইতে পারতাম দুষ্টতার আগে অনেক সমস্যা হয়েছে। তারপরে তোমরা আমাকে আসতে ভালোবাসা দিচ্ছে, আসলে আমি চেষ্টা করেছি যাতে তোমরা শেষ সময় ভালোভাবে দিতে পারবো, তাই না? পরীক্ষার সময় আমার কাছে বলতো স্যার পরীক্ষা পরীক্ষা আমার আসলে একটা সাজেশন ছিল সবচেয়ে ভালো, আর কিছু না হলে তোমরা বের করবো। আমি একাডেমিকের উপরে একটা ভালো না, আমি একজন তোমাদের বাইবা নিয়েছিলাম, বাইবাটা উদ্দেশ্যটা ছিল থেকে পাশ করছে
সবার অনেক স্যার আছে, সবার নাম মনে রাখতে হবে, আমি সবার নাম মনে রাখতে পারবো। আমাদের এই কাজটি এত অভিজ্ঞতা দেখার পর আসলে আমি আসলে কি করবো, এত উচ্ছ্বসিত স্যার সাথে শেয়ার করলাম। স্যার এদের কি করাবো আমি, এরা তো স্যার আমাদের স্যার বেশি আসতে পারে। তারপর চেষ্টা করছি যাতে অন্তত পক্ষে কোনো স্যারদের সাথে শেয়ার করে হোক, তোমাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে গেছে অন্তত একটা মানে প্রশিক্ষণ না করে আমার টার্গেট ছিল এরকম না। যখন যে সমস্যা চেষ্টা করেছে সমস্যা মেটানোর জন্য স্যারদের সাথে কথা বলে, যখন তোমরা বলতো স্যারকে তো গোলা করছে আমরা কিভাবে পাশ করতে পারি, তারপর স্যার সাথে কথা বললাম, স্যার আসলে অনেক সমস্যা হচ্ছে, খেলাধুলা কিনা দেন, স্যারের আমার কাছে কোনো টাকা নেই, আমি তো স্যার রাত দিন স্যার টাকার ব্যবস্থা না বুঝতে হবে। তারপর স্যার আস্তে আস্তে তারপর দেখা গেল মানে যে স্যার না আচ্ছা এটা হবে, তারপর মানে আস্তে আস্তে সব কিছু করা হবে। আমাদের পিকনিক স্যার রাজি হতে পারলাম, তার মধ্যে আমাদের স্যারকে রাজি করা না পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের প্রশ্ন মনে হয় একটু সহজ হয়েছে। আসলে 1 বছরের ভিতরে মানে এত আমরা 1 বছর সম্পর্ক করতে পারি না, ওই 1 বছরটা মানে 1 বছরটা আমরা 5 মাসে 7 মাসে কমপ্লিট করছে। এই জন্য সমস্ত ধন্যবাদ তোমাদের দিতে যাচ্ছে। আর তোমরা ভালোভাবে যাচ্ছ, সার্টিফিকেট পাবে, এখন সার্টিফিকেট দিয়ে দেবে, সবার পাশে এতে আমি খুশি। তারপর আমার একটু খারাপ লাগছে আসলে যে পিটিআই প্রাণ তোমরা কালকার থেকে হয়তো এই পরিবেশটা আমরা দেখতে পারবো না। তোমরা না থাকলে আসলে পিটিআই আমরা সবসময় করা থাকে অর্থাৎ যখন তোমরা ছিল না তখন আসতাম আমাদের সাথে বলতাম, আমাদের সাথে সাথে পিটিআই যেভাবে চলে ছাত্ররা না থাকলে আমার কাছে খুব খারাপ লাগছে, কালকার থেকে এই সমস্যাটা হবে, সময় তো ওইভাবে রাখতে সেটা খারাপ লাগবে। যা তোমরা যাও সশস্ত্র পরিস্থিতি বিজ্ঞান করবো, ভালো থাকতো, আমাদের প্রাণী সম্পর্কে অবদান রাখতো। তারপরে ফিল্ডে কাজ করতে গেলে স্যাররা বলছিল লাইন অফ কমান্ড সম্পূর্ণ অভিজ্ঞতা যারা আছে তাদের সাথে শেয়ার করবো, যেগুলো অভিজ্ঞতা শেয়ার করবো, শেয়ার করবো, জীবনে গেইনার হতে পারবে। তারপরে কাজ করতে গেলে যেহেতু আমাদের কিছু ভিতরে যে কোনো ধরনের পরামর্শ, যে কোনো ধরনের সাজেশন আমার নাম্বার সবার কাছে আছে, চেষ্টা করি যতটুকু পারি আর কি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করো। রানিং ক্যাপ্টেন আমিনুল হক। ধন্যবাদ। এরপর যে ভাইস ক্যাপ্টেন, প্রথমে আমি ভাইস ক্যাপ্টেন পয়সা খান এক্স ক্যাপ্টেন ছিল, তার পুরস্কারকে নেওয়ার জন্য আমি বাবু তাকে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। রাব্বি পুরস্কার, রাব্বির পক্ষে পুরস্কার দেওয়ার জন্য। পর্যায়ে পয়সা খান রানিং ভাইস ক্যাপ্টেন। এ পর্যায়ে পয়সা খান ভাইস ক্যাপ্টেন শহীদুল ইসলামকে ইসলামের পক্ষে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আসবে সুজয় মন্ডল। এরপরে আসবে নুরে আলম ডিএফএ। নুরে আলমের পরে আসবে আমিনুর রহমান। এরপরে থাকবে অমিত কুমার সরকার। এরপরে আসবে সুশান্ত সরকার। সুশান্ত সরকারের পরে আসবে মুরাদুল ইসলাম।